মহিলাদের কোন অঙ্গ টিপলে বা চুষলে হঠাৎ করে ধনসম্পত্তির প্রাপ্তি ঘটবে। আজ আমরা একটা পুরোপুরি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টি হলো সম্পূর্ণ জ্ঞানবরত এবং ধনপ্রাপ্তির। আজ এই ভিডিওতে আমি বলবো স্ত্রীদের কোন অঙ্গ, যে অঙ্গ আপনি যদি নির্লজ্জ হয়ে টিপতে বা চুষতে পারেন তাহলে আপনার জীবনে হঠাৎ ধনপ্রাপ্তি হতে শুরু করবে। এটা কি করে সম্ভব আপনি ভাবছেন, কিন্তু ধর্ম যদি মানেন, ধর্মের শাস্ত্র কিছু পুরাণ আপনাকে মানতে হবে। অর্থাৎ মেয়েদের শরীরের কোন অঙ্গ দাবিয়ে বা চুষে কোনো পুরুষ ধনী হতে পারে। যে পুরুষ স্ত্রীদের এই অঙ্গটি চুষবে তার ঘরে সর্বদা মা লক্ষ্মী বিরাজ করে এবং মা লক্ষ্মীর কৃপা তার উপর সর্বদা বজায় থাকে। আজকের এই ভিডিওতে বলবো সেই অঙ্গ কোনটি যাকে পুরুষের নিয়মিত লজ্জা বা ঘৃণা ছেড়ে টেপা বা চষা উচিত। পুরো বিষয়টা জানার জন্যে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। একটা সময়ের কথা, পৌরাণিক কালে পঞ্চবতী নামে একটা গ্রামে রামদাস নামে এক ব্যক্তি বসবাস করতেন। তার স্ত্রী অনেক দুঃখী ছিল, কারণ তার স্ত্রীর কথায় কথায় তাকে খোঁটা দিত, বলতো তোমার কাছে কি আছে, ঘরে খাবার জন্যে অন্ন পর্যন্ত নেই। ঘরে এইরকম সব সময় ঝগড়া লেগেই থাকতো, আর এই ঝগড়া মোটেও ভালো নয়, এতে মা লক্ষ্মী রুষ্ট হন। ঠিক এই ক্ষেত্রেও তাই হয়েছিল। তাদের ঘরে প্রতিদিন ঝগড়ার কারণে তাদের ঘরে গরিবী আরও নেমে আসে। একটা পয়সাও ছিল না তাদের ঘরে, খাওয়ার জন্যে একটা দানাও পর্যন্ত ছিল না, ঘরে কোনো খাবার নেই। তারপর স্ত্রী অনেক দুঃখী হয়ে যায় তার, সে বুঝতে পারে না যে সে কি করবে। একদিন রামদাস তার ঘর থেকে একটা নির্জন রাস্তায় বেরিয়ে পড়ে। সেই নির্জন রাস্তায় পথ চলতে চলতে সে একটা বটবৃক্ষের তলায় এক সাধুকে বটবৃক্ষের তলায় ধ্যানরত অবস্থায় দেখতে পান। সাধু বসে বসে তপস্যা করছিল। তখন সেই ব্যক্তি অর্থাৎ রামদাস সেই সাধুর কাছে গিয়ে বসে পড়েন এবং রামদাস তার সামনে কান্নাকাটি করতে শুরু করেন। কান্নাকাটি দেখে সাধু রামদাসকে বলেন, পুত্র তোমার কি হয়েছে, তুমি কেন কান্নাকাটি করছো, তুমি এত দুঃখ কেন? তখন রামদাস বলে, হে সাধু মহারাজ, আমার স্ত্রী সব সময় আমাকে রোজ খোঁটা দেয়, আমি গরিব, তাতে আমি কি করব? যা কিছুই করি না কেন ধনপ্রাপ্তি কিছুতেই হচ্ছে না, ধনপ্রাপ্তি কিছুতেই করতেও পারছি না। একটা ছোট্ট কারবার ছিল আমাদের, তাও স্ত্রীর ঝগড়ার কারণে অশান্তিতে সেটাও বন্ধ হয়ে গেল। আমার স্ত্রী দিন রাত আমার সাথে ঝগড়া করে, আমি তো এখন একটা দানার জন্য চিন্তিত হয়ে গেছি। আমার ঘরে খাওয়ার জন্যে কিছুই নেই, এছাড়া পরার জন্যে বস্ত্র পর্যন্ত নেই। আমি আমার স্ত্রীকে বোঝাই যে সে যেন আমার সাথে ঝগড়া না করে, যাকে খোঁটা না দেয়, কিন্তু সে আমার কথা একদম মানে না। এই কারণে আমি অনেক বেশি চিন্তিত, তাই আমি ঘর ছেড়ে এখানে চলে এসেছি। ওই সাধু তখন বললেন, পুত্র কান্না করো না, আমি তোমাকে এমন একটা কাজ করার জন্য বলতে চলেছি, সেটা হলো তোমাকে কেবলমাত্র তোমার স্ত্রীর এই নির্লজ্জ হয়ে টিপতে এবং চুষতে হবে, তাহলেই হঠাৎ করে তোমার ঘরের ধনপ্রাপ্তি হবে, তুমি দেখতে দেখতে ধনী হয়ে যাবে। সাধু আরও বলেন, যে পুরুষ স্ত্রীদের এই অঙ্গ টিপবে বা চুষবে তার ঘরে কখনো ধনের কমতি হবে না, আর না তার ঘরে লড়াই বা ঝগড়া হয়। যে ব্যক্তি ব্যবসা করে তার ঘরে কপাট ধনের বর্ষা হয়। সাধু আরও বললেন, আমি তোমার স্ত্রীর সেই অঙ্গের কথা বলতে চলেছি, তা তুমি মনোযোগ দিয়ে শোনো আর নিজের জীবনে অবশ্যই কথাগুলো প্রয়োগ করার চেষ্টা করো। সাধু মহারাজ বলতে শুরু করেন, তিনি বলেন, আজ আমি তোমাকে একটা কাহিনী বলবো। শোনো, একটা গ্রামে এক কৃষক থাকতো। তার অনেক জমি জমা ছিল, যেখানে সে দিন রাত পরিশ্রম করত। তার ঘরে কৃষক ও স্ত্রী থাকতো। সেই কৃষক
ও তার স্ত্রীর মধ্যে অনেক প্রেম ছিল। তার ঘরে কোনো প্রকার ঝগড়া লড়াই হতো না। এই কারণে তার ঘরে মা লক্ষ্মী সর্বদা বাস করত। আর তার জমিতে এত পরিমাণে ফসল হতো যে সে ধীরে ধীরে অনেক ধনী হয়ে যাচ্ছিল। সেই চাষি ও তার স্ত্রীর মধ্যে অপার প্রেম ছিল। তাদের দুজনের মধ্যে এত প্রেম ছিল যে আশেপাশের মানুষ তাদেরকে দেখে জ্বলত। ধীরে 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 তাদের গোটা গ্রামের মানুষ জানতে শুরু করে। এইভাবে একদিন এই কথা রাজার কানে পৌঁছে যায়। কৃষক ও তার স্ত্রীর কথা যখন রাজার কাছে পৌঁছায়, তখন রাজা তাদের প্রেমের অনেক বেশি প্রশংসা করে। রাজাও সবাইকে বলে, আমাদের গ্রামে এমন এক কৃষক ও তার স্ত্রী আছে যাদের দুজনের মধ্যে অনেক প্রেম। আমি আমার জীবনে কখনো এত প্রেম কারোর মধ্যে দেখিনি। ওই রাজা ওই নগরে সবাইকে ঢাক পিটিয়ে বলল যে আজকে রাতে যত লোক আছে ওই গ্রামের সমস্ত লোকদের ঘিয়ে প্রদীপ জ্বালিয়ে রাখবে সারা রাত। তখন রানী জিজ্ঞেস প্রশ্ন করলেন যে মহারাজ, আপনি সবাইকে ঘরের প্রদীপ কেন জ্বালাতে বলছেন? রাজা প্রশ্ন শুনে রানীকে বললেন, প্রদীপ হলো প্রেমের প্রতীক, আর যার ঘরে প্রদীপ জ্বলে তার ঘরে সর্বদা প্রেম বজায় থাকে। আমি চাই যে এই প্রেম কৃষক ও তার স্ত্রীর মধ্যে যে প্রেম আছে সেই প্রেম প্রতিটা রাজ্যে প্রতিটা স্বামী ও তার স্ত্রীর মধ্যে যেন থাকে। এই জন্যে আমি প্রতিটা ঘরে প্রদীপ জ্বালাতে চাই। তারপর সৈনিক সারা গ্রামে ঢাক পিটিয়ে বলে এবং সবার ঘরে যেন আজ সারা রাত ঘিয়ের প্রদীপ জ্বলে। রাজার কথা শুনে সমস্ত নগরবাসী সারা রাত ঘিয়ের প্রদীপ জ্বালায়। কিন্তু যখনই অর্ধেক রাত হয়ে যায় সবার ঘরের প্রদীপ নিভে যায়, কিন্তু কৃষকের ঘরের প্রদীপ নেভে না। কারণ প্রদীপ হলো প্রেমের প্রদীপ। আর কৃষকের যে স্ত্রী ছিল সে সদা প্রদীপ জ্বালিয়ে রাখত যাতে কৃষক ও তার স্ত্রীর মধ্যে প্রেম বজায় থাকে। ওই কৃষকের স্ত্রী তার ইচ্ছে মতো চলতো, মানে তার মনে যা আসতো সে তাই করত। তো কৃষকের কথা কখনো শুনে সে চলতো না, কিন্তু কৃষকের মনে এই জন্যে কখনো কোনো সমস্যা ছিল না। সে যদি বলতো, যদি আমার স্ত্রীকে বারণ করি, শাসনে রাখি, তাহলে বিনা কারণে লড়াই ঝগড়া হবে। এই জন্যে ওই কৃষকের স্ত্রীর মধ্যে এমন অনেক জিনিস ছিল যা কৃষক দেখার পরেও না দেখার ভান করে। আর কৃষক এই জন্যে দেখতো না, কারণ যাতে তাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা বজায় থাকে। একদিন রাজা ও রানী তাদের বাগানে ঘুরে বেড়াচ্ছিল। তখন তারা দেখে তাদের পুরো রাজ্যে অন্ধকার, কিন্তু একমাত্র ওই কৃষকের ঘরে প্রদীপ জ্বলছিল। তখন রাজা রানীকে বললেন, দেখো রানী, ওই কৃষক ও স্ত্রীর মধ্যে কত ভালোবাসা। সবার ঘরে প্রদীপ নিভে গেছে, কিন্তু ওই কৃষকের ঘরে প্রদীপ জ্বলজ্বল করছে। এর মানে হলো ওই কৃষক ও কৃষকের স্ত্রীর মধ্যে অনেক বেশি প্রেম আছে ওদের দুজনের মধ্যে। তখন রানী রাজাকে বলে, কৃষকের স্ত্রী অনেক বেশি বুদ্ধিমান, তাদের মধ্যে এত প্রেম তাই। তখন রানীর কথা শুনে রাজা বললেন, না না রানী, তুমি ভুল বললে, আসলে কৃষক বেশি বুদ্ধিমান। তখন রানী বললেন, না মহারাজ, আপনি বুঝতে ভুল করছেন, এখানে কৃষকের স্ত্রী অনেক বেশি বুদ্ধিমান না, কৃষক বুদ্ধিমান। এই ভেবে তর্ক করতে শুরু করে দুজনে। রাজা রানীর মধ্যে বিবাদ শুরু হয়ে যায়। এই বিবাদ অনেক দূর পর্যন্ত যায়। তখন রাজা রানীকে বলেন, আমাদের এই নিয়ে তর্ক করা উচিত নয়, এদের থেকে বড় এদেরকে দুজনের একটা পরীক্ষা নেওয়া যাক। পরীক্ষায় সফলভাবে পাশ করবে সেই বেশি বুদ্ধিমান বলে আমরা মনে করব। রাজা ও রানী দুজনেই এই কথা রাজি হন। সাথে সাথে তাদের দুজনের পরীক্ষা নেওয়ার জন্য তৈরি হয়ে যায়। এরপর রাজা তার মহলে ফিরে যান আর এক সৈনিককে ডেকে পাঠান এবং সেই সৈনিককে তিনি বলেন, তুমি কৃষকের বাড়িতে যাও আর তোমাকে যা কিছু বলেছি তুমি ওই কৃষককে বলো। সৈনিক বলেন, ঠিক আছে। মহারাজের কথা মতো সৈনিক কৃষকের কাছে যান। সেই সময় কৃষকের স্ত্রী ঘরে ছিল না। কৃষকের স্ত্রী তখন জমিতে গিয়েছিল, কারণ কৃষকের শরীর ভালো ছিল না। রাজার সৈনিক কৃষকের ঘরে এটা দেখে কৃষক জিজ্ঞেস করে যে কী কারণ। তাকে বলেন, আমি রাজার দরবার থেকে এসেছি, রাজা আমাকে পাঠিয়েছেন। তখন ওই কৃষক বলেন, বলুন আমি কি করতে পারি।
আপনি বসুন, আমি আপনার জন্য জল নিয়ে আসি। তখন সৈনিক বলল, না, তোমাকে কিছু আনতে হবে না, আমি তোমাকে একটা সংবাদ দিতে এসেছি। কৃষক বলে, ঠিক আছে, বলুন মহারাজ আমার জন্য কি সংবাদ পাঠিয়েছেন। এরপর সৈনিক বলে, মহারাজ বলেছেন যদি তুমি তোমার স্ত্রীকে ছেড়ে দাও তাহলে মহারাজ তোমাকে অনেক হিরে জহরাত দেবে, আর তোমার যে জায়গা জমি আছে তার থেকে 10 গুণ বেশি জমি দেবেন। এছাড়াও রাজমহলের অর্ধেক অংশ তোমাকে দেয়া হবে। মহারাজ যদি আমাকে পুরো রাজ্য দিয়েও দেয় তাহলেও আমি আমার স্ত্রীকে ছাড়ব না। জানো, আপনি আপনার মহারাজকে গিয়ে বলে দিন। সৈনিক ফিরে যায় আর রাজাকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। এই সময় রানী দাঁড়িয়ে রাজার সমস্ত কথা শুনছিল। সমস্ত কথা শোনার পর রানী বললেন, মহারাজ আপনি তো ওই কৃষকের পরীক্ষা নিয়েছেন, কিন্তু কৃষকের স্ত্রীর পরীক্ষা আপনি নেননি, তাহলে কিভাবে বুঝবো যে কে বেশি বুদ্ধিমান? আমি কৃষকের স্ত্রীর পরীক্ষা নিতে চাই। তখন দুইজনের পরীক্ষা হয়ে যাবে, তখন বোঝা যাবে কে বেশি বুদ্ধিমান। রাজা অনুমতি দিল কৃষকের স্ত্রীর পরীক্ষা নেওয়ার জন্য। এরপর রানীও একজন সৈনিককে পাঠালেন এবং তাকে বললেন, আমার কথা কৃষকের স্ত্রীকে বলবেন, আর তার মনে রাখবেন এই কথা তখনই বলবে যখন কৃষক থাকবে না। সৈনিক রানীকে সমস্ত কথা বলে দিলেন, কি কি বলতে হবে সবই বলে দিলেন। এরপর সৈনিক কৃষকের ঘরে যান আর দরজার বাইরে দাঁড়িয়ে আওয়াজ দেয়। কৃষকের স্ত্রী ঘর থেকে বেরিয়ে আসে। বলুন কি হয়েছে? তখন সৈনিক, আমাকে রানীমা পাঠিয়েছেন। কৃষকের স্ত্রী বলল, বলুন কি জন্য পাঠিয়েছে? সৈনিক বললেন, যদি তুমি তোমার স্বামীকে মেরে ফেলো তাহলে রানীমা অনেক হিরে জহরত দেবে, সাথে তার রাজমহলের অর্ধেক অংশ তোমাকে দেবে এবং যতটা জমি আছে তোমাদের তার থেকে 10 গুণ বেশি দেবে। এই কথা শুনে কৃষকের স্ত্রী বললেন, ঠিক আছে, যদি রানীমা আমাকে এত কিছু দেন তাহলে আমি রাজি, আমি আমার স্বামীকে অবশ্যই মেরে ফেলবো। তখন সৈনিক জিজ্ঞেস করেন, রানীমা কিভাবে বুঝবেন যে তুমি তোমার স্বামীকে মেরে ফেলেছো? আমার ঘরে ওই যে প্রদীপ জ্বলছে, যখন আমি কৃষককে মেরে ফেলবো তখন তা আমি নিভিয়ে দেব, তখন রানীমা বুঝতে পারবেন যে আমি কৃষককে মেরে ফেলেছি। সৈনিক তারপর রাজমহলে গিয়ে রানীমাকে সব কথা খুলে বললেন। রানী কৃষকের স্ত্রীর কথা শুনে অনেক অবাক হয়ে যায়। রানী আর রাজার স্ত্রীর জাতির প্রতি ঘৃণা তৈরি হয়। এরপর রাজা নগরের সমস্ত মানুষকে ডাকেন আর বলেন, আমি কখনো চাই না একজন নিরপরাধ আমাদের স্বামী স্ত্রীর লড়াইয়ের জন্য একজন নিরপরাধ কৃষকের জীবন চলে যাক। তোমরা যেমন করেই হোক ওই কাজটাকে বন্ধ করো। তোমরা সকলে মিলে কৃষকের ঘরে যাও, তারপর কৃষককে সমস্ত কথা জানিয়ে দাও। কৃষকের প্রাণ বাঁচাও, না হলে তার স্ত্রী তাকে মেরে ফেলবে। এরপর সৈনিকরা কৃষকের ঘরে যান আর ভাবে কৃষকের স্ত্রী কৃষককে রাতে মারবে বলেছিল আর প্রদীপ তো রাতে নেবে। এর আগেই বরং কৃষককে গিয়ে সব কথা বলে দিই। যখনই ওই রাজার সৈনিকরা কৃষকের ঘরে পৌঁছায় তখন দেখে কৃষক আগে থেকেই মরে পড়ে আছে। এটা দেখে সৈনিক তখন কৃষকের বউকে বলল, তোমাকে তো রাতে মারার জন্যে বলা হয়েছে, কিন্তু এখনই তুমি কেন কৃষককে মেরে ফেললে? তখন কৃষকের স্ত্রী বললেন, হ্যাঁ, আমি ওকে মেরে দিয়েছি, কারণ রাত্রে তো আমি শুধু প্রদীপ জ্বালানোর কথা বলেছিলাম, যদি প্রদীপটা নিভে যায় তাহলে বোঝার কথা বলেছিলাম যে আমি কৃষককে মেরে ফেলেছি। তখন চাষির স্ত্রী বলে, চাষিকে আমি তো মারবই রাত্রে, তো আমি খালি প্রদীপটা নেভানোর কথা বলেছি। সমস্ত ঘটনা দেখার পর সৈনিক রাজের কাছে গিয়ে সমস্ত কথা খুলে বললেন। রাজা এবং রানী সমস্ত কথা শুনে ক্ষোভে ফেটে পড়েন। এরপর রাজা এবং রানী ওই চাষির স্ত্রীকে বন্দি বানিয়ে তাদের সৈনিককে আদেশ দিয়ে দেন যে আসার জন্যে। তারপর সৈনিকরা যখনই সেখানে যান আর কৃষকের স্ত্রীকে বন্দি বানিয়ে নিয়ে, তখন রাজা কৃষকের স্ত্রীকে জিজ্ঞেস করেন, এমনটা কেন করেছো? তুমি একজন লোভী, তুমি তোমার স্বামীকে ভালোবাসো না, ধন দৌলতকে বেশি ভালোবাসো। তখন কৃষকের স্ত্রী উত্তর দেন, আমি তো কৃষককে আগেই মেরে ফেলতাম, আমি তো কেবলমাত্র একটা সুযোগের অপেক্ষায় ছিলাম, কারণ কৃষকের অভ্যাস অনেক খারাপ ছিল, সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করত। তখন রাজা বলেন, এমন কি করতো? চাষির স্ত্রী তখন উত্তর দেন, চাষি সবসময় আমার নাকের উপরের অংশ আঙুল দিয়ে টিপত। এছাড়া চাষি আমার সাথে আরও একটা খারাপ কাজ করত, আমার কানের পিছনের অংশে সবসময় জিভ দিয়ে চাটত। রাজা তখন বলে, তুমি একটা কথা বলো তো,
গরিব, যখন তোমরা গরিব ছিলে তখন কি ওই রকম কাজ করতো? না মহারাজ, তখন এমন করতো না। এরপর মহারাজ বললেন, এবারে আমি সব বুঝতে পেরেছি কৃষক কেন এমন কাজ করতো। তখন ওই সাধু মহারাজ রামদাসকে জিজ্ঞেস করলেন, এখন আশা করি তুমি সব বুঝতে পেরেছো স্ত্রীদের কোন অঙ্গ টিপলে এবং চুষলে ধনপ্রাপ্ত হয়। তখন রামদাস কাঁদতে কাঁদতে বলেন, না মহারাজ, আমি এখনো বুঝতে পারিনি। এরপর যদি তুমি এখনো না বুঝতে পারো তাহলে আমি তোমাকে বোঝাচ্ছি। ওই কৃষক প্রথমেই এই কাজ করত, সেটা ছিল সে তার আঙুল দিয়ে তার নাকের উপরের অংশকে টিপত। কারণ যদি কোনো মানুষের ধনের অভাব থাকে তাহলে প্রত্যেক পুরুষের উচিত নাকের উপরের অংশকে টেপা। নাকের উপরের অংশকে অনেক সুখ বলে মানা হয় এই কারণে যে এমন কাজ করে সে সব সময় ধনবান মানুষ হয়। দ্বিতীয় কাজটি হলো, যে পুরুষ তার স্ত্রীর কানের পিছনের অংশকে জিভ দিয়ে স্পর্শ করবে তার কপাল খুলে যায়, তার হঠাৎ করে ধনপ্রাপ্তি হয়। এমনটা কেন হয়? কারণ স্ত্রীদের কানের পিছনের অংশে মাতা লক্ষ্মী বাস করে। যখন আপনি এমনটা করেন তখন মাতা লক্ষ্মী আপনার উপর প্রসন্ন হয়ে যায় আর আপনার ঘরে অপার ধনসম্পত্তির বর্ষা হয়। আপনারা একটা কথা শুনে থাকবেন, যে স্ত্রীকে মাতা লক্ষ্মী বলে মনে করা হয় এই কারণে সংসারে মনুষ্য এই দুটো পবিত্র কাজ যদি করে তাহলে তার ঘরে সর্বদা ধনসম্পত্তির অভাব থাকবে না এবং ধনসম্পত্তি ভরে যাবে, যা এই কাহিনীতে কৃষক তার স্ত্রীকে করত। কিন্তু যখনই আপনি এই কাজ করবেন তার আগে আপনার স্ত্রীকে সমস্ত কথা খুলে বলবেন, তা না হলে আপনার অবস্থা ওই কৃষকের মতন হবে, আপনার জীবন কৃষকের মতো হতে পারে। তাই সমস্ত কথা আপনি আপনার স্ত্রীকে আগে খুলে বলুন, আগে জানিয়ে দিন, তারপরে আপনি এই কাজটা করুন। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।